স্যার, আপনি আমাদের ইন্টারভিউতে বলেছিলেন অভিষেকের এই আবেদন খারিজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল এবং খারিজ হবে। আজকে সুপ্রিম কোর্ট ঠিক সেটাই করেছেন, এবং এক্স্যাক্টলি কি হয়েছে যদি একটু বলেন দর্শকদের। একটা মিসলেনিয়াস পিটিশন করেছে, যে স্পেশাল লিভ পিটিশন অলরেডি ডিসাইডেড হয়ে গেছে। এইভাবে মিসলেনিয়াস পিটিশন করে যে জিনিস ডিসাইডেড হয়ে গেছে সেটা আবার রিওপেন করা যায় না। সুতরাং টেকনিক্যালি দিস ইজ নট পারমিসিবল, এবং সেটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বলে দিয়েছেন যে আপনি যে এসএলপিতে করেছেন সেই এসএলপিটা অলরেডি ডিসপোজড অফ হয়ে গেছে, সুতরাং তাতে আর কোনো মিসলেনিয়াস পিটিশন করা যায় না। স্যার, আপনি বলেছিলেন এটা খারিজ হয়ে যাবে, সেক্ষেত্রে কি এটা আইন অনুযায়ী আজকে আপনারও একটা ভালো লাগার দিন যে আইনটা আইনের মতোই চললো এবং আপনি এটা আগে থেকে অ্যাজুম করেছেন? দেখুন, আমি এই নিয়ে আমি আমার যা মনে হয় বলেছি, এবার তারা যেরকম মনে করেছেন এটিরও তো পুরোটাই হচ্ছে রুলস এর বিচার। সুতরাং আমার আন্ডারস্ট্যান্ডিং অফ রুলস সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সেই আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে। আমি ঠিক এই দাবি আমি কোনোদিন করি না, আজও করবো না। স্যার, এখানে অর্ডার নাম্বার 15, রুল নাম্বার 5 অফ সুপ্রিম কোর্ট 2013, হ্যাঁ, এই বিষয়টা স্যার একটু যদি বলা যায় দর্শকদের। দেখুন, টেকনিক্যালি কোন রুলস কিভাবে হয়, আর তাহলে তো রুলস ধরে বিশ্লেষণ করতে হয়। রুলস ধরে বিশ্লেষণ করলে সেটা সাধারণ মানুষের কাছে খুব বেশি আকর্ষণীয় জিনিস নয়, ওটা লয়ারদের ক্ষেত্রে খুব আকর্ষণীয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আইনে কতগুলো রীতি আছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো পিটিশন যদি ফাইনালি ডিসপোজড অফ হয়ে যায় তাহলে তার কানেকশনে মিসলেনিয়াস পিটিশন করে সেটাকে রিভাইভ করা যায় না, রিহিয়ারিং করা যায় না। এই রিহিয়ারিং আপনি চাইতে পারেন না। স্যার, মিসলেনিয়াস পিটিশন বলতে মানে মিসলেনিয়াস এই বিবিধ এই শব্দটার স্যার এখানে কি অর্থে প্রয়োগ হয়েছে যদি? মিসলেনিয়াস পিটিশন মানে অর্থাৎ এটাতে কোনো মূল কজ অফ অ্যাকশন নেই, মূল কজ অফ অ্যাকশন নেই। অর্থাৎ ওই মামলায় যে কজ অফ অ্যাকশন ছিল সেটা বিচার হয়ে গেছে, এবার আমি মিসলেনিয়াস পিটিশন করে আবার একটা জিনিস ওপেন করছি, এটা করা যায় না আইনে। আচ্ছা স্যার, আরো একটা বিষয়, যে বিষয়টা নিয়ে অভিষেক ব্যানার্জির প্রবল আপত্তি বা অভিযোগ ছিল, যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সর্বসমক্ষে কিছু কথা বলছেন, সুপ্রিম কোর্ট কি আইন অনুযায়ী এই কথাটা বন্ধ করার জায়গায় আছেন? এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই পিটিশনে করা যায় না, এটা তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এই পিটিশনে করা যায় না, মিসলেনিয়াস পিটিশনে করা যায় না। এবার যদি এটা আমি যদি বলি তাহলে কিন্তু অ্যাডভাইস দেওয়ার মতন হয়ে যাবে। আমি এই অ্যাডভাইসটা দিতে রাজি নই। কি করা উচিত ছিল, কি করলে হতে পারত, এটা যদি বলি সেটা ইন্টারেস্টেড পার্টি অ্যাডভাইস দেওয়া হয়ে যাবে, সেইটা আমি করব না। স্যার, পরবর্তী পদক্ষেপ অভিষেক কি আইনত সুপ্রিম কোর্টেই নিতে পারে, এই জায়গায় কি আছে যদি একটু বলেন? পারে তো নিশ্চয়ই, পদক্ষেপ নিতে কোনো অসুবিধা নেই। আমি পিটিশন সবাই ফাইল করতে পারি, সেটা অ্যালাউড হবে না রিজেক্টেড হবে সেটা হচ্ছে আলাদা প্রশ্ন। স্যার, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে কথাগুলো বলেছেন জনসমক্ষে, সেই বিষয়টা আইনত কতটা ঠিক এবং বেঠিক, যেহেতু উনি এই কেসের বিচারকই নন, মানে সৌমেন নন্দী ভার্সেস অভিষেক ব্যানার্জি কেসটায়, ফলে উনি সর্বসমক্ষে যে কথাটা বলেছেন আইনত কি এটা বলা যায় যদি একটু বলেন? দেখুন, এই যে বলা যায় যে উনি বলেছেন, তো বলা না গেলে আর বললেন কি করে? আর কথা হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ লয়ে এটা তার এখতিয়ার বহির্ভূত। সুতরাং আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ লয়ে বড় কথা নয়, কিন্তু তিনি বলেছেন। এবার তিনি যেটা বলেছেন, আমি যেটা বারে বারে বলি, মানুষের বোঝা উচিত, জজ সাহেবরা এজলাসে বসেই হোক বা যেখানে হোক অবজারভেশন করলে তার কোনো আইনগত মূল্য নেই। সুতরাং আইনগত মূল্য যদি না থাকে তাহলে করতে পারেন না, বা করতে পারেন
এই বলার তো কোনো অর্থ হয় না। সেটা খবরের কাগজে খবর হতে পারে, কিন্তু আইনের খাতা আপনি পরে যদি জানতে চান এই মামলায় কি কি অর্ডার হয়েছে, এই অবজারভেশন গুলো পাবেন না। বুঝতে পারছেন কি বলছি? এক্স্যাক্টলি স্যার। স্যার আরো একটা বিষয়, বিচারপতিদের কথা শুনে কেন্দ্রীয় এজেন্সি প্রভাবিত হতে পারে। এটা আমি মনে করি না, এটা আমি মনে করি না। এই কারণে বিচারপতিরা যেটা বললেন সেটা তাদের মতামত, কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা করবে তারা যা তথ্য পাবে তার ভিত্তিতে, ইনভেস্টিগেটিং এজেন্সিকে তো জাস্টিফাই করতে হবে। তারা যদি বলে যে আমরা এর বিরুদ্ধে এই অভিযোগ আনছি, কেন এই অভিযোগ আনছি, এটা তো জাস্টিফাই করতে হবে কোর্টে। বুঝতে পারছেন? অমুক জাজ বলেছেন তার দ্বারা আমি প্রভাবিত হয়ে পড়ছি, এটা কেউ বলতে পারে না। ওটা ঠিক না। আরো একটা আবেদন ছিল যে স্পেশাল কোনো বেঞ্চ গঠন করা হোক, মানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা বিচারপতি অমৃত সিনহার বাইরে স্পেশাল বেঞ্চ গঠনের আবেদন করছেন। পার্টিকুলারলি এইটা আপনি কিভাবে স্যার দেখছিলেন? আমি খুব পরিষ্কার একটা জিনিস বলি, অভিজিৎ গাঙ্গুলি ঘরে ছিল, তারা কি বললেন অন্য জজের ঘরে করুন, অন্য জজ হলো এখন যদি বলে স্পেশাল বেঞ্চ করুন। ইউ ক্যানট চুজ ইউর জাজ। আপনি আপনার পছন্দ মতন জজের কাছে যাবেন, তা তো হয় না। তো বলেছেন অভিজিৎ গাঙ্গুলির জায়গায় অন্য জায়গায় কাউকে দাও, তো চিফ জাস্টিস সেটা অমৃতা সিনহাকে দিয়েছেন। এখন চলছেন এই দুজনে বাদ দিয়ে স্পেশাল বেঞ্চ করো, কিন্তু litigant cannot dictate the course, can always make a prayer which is liable to be rejected. স্যার কোথাও গিয়ে আইনজীবী হয়ে আপনার কি মনে হচ্ছে পার্টিকুলারলি এই বিষয়টা বড় তাড়াহুড়ো করছেন বা ডেসপারেটনেস একটা দেখাচ্ছেন? মানে আমি হলে বলতাম এই ডেসপারেশনটা তো অনেক আগে দেখা গেছে। রাজশেখর অভিজিৎ গাঙ্গুলির কোর্টের সামনে বয়কট হয়েছে, রাজশেখর মান্তার কোর্টের সামনে বয়কট হয়েছে, তারপরে বাড়ির বাইরে পোস্টার ফেলেছে, অমৃতার হাজবেন্ডকে ডেকে পাঠাচ্ছে। একটা প্রেশার তৈরি করার চেষ্টা যখন হয় তখন এটা বুঝতেই হয় কোথাও একটা জায়গায় ভীতি কাজ করে, তাহলে কেউ এইগুলো করে না। আমি বলতে চাইছি আরো আইনের ব্যবহারটা কি তাড়াহুড়ো করে ভুল হচ্ছে, মানে ডিভিশন বেঞ্চ থেকে বারবার সুপ্রিম কোর্ট থেকে রিজেক্ট হয়ে ডিভিশন বেঞ্চ, এখানে তো পিটিশন মিসলেনিয়াস বলে ভুল বললেন আজকে সুপ্রিম কোর্ট। এটা তো তার আইনজীবীরা তাকে পরামর্শ করবেন, পরামর্শ দেবেন। আমি যদি বলি এটা এইভাবে করা উচিত ছিল না, ওইভাবে করা উচিত, তাহলে তো আমি তাদের পরামর্শ দিয়ে দিলাম, আমি তাদের পরামর্শ দিতে রাজি। এটা নির্ভর করে তারা কি করেছেন এবং তার জন্য কতটা গিল্ট ফিলিং রয়েছে। যদি গিল্ট ফিলিং না থাকে তাহলে আমি বলবো এই তাড়াহুড়োগুলো কোনো অর্থই হয় না। কিন্তু যদি গিল্ট ফিলিং থাকে তাহলে আমাকে সর্বতভাবে চেষ্টা করতে হবে যেন এরা পরিণতি না পায়। বুঝতে পারছেন কি বলছি? হচ্ছে হোক না, মামলা করেছে করুক না, আমার তো কিছু আসে যায় না। মামলা শেষ হয়ে গেলে দেখবো কি হচ্ছে। কি ঠিকই, সুতরাং তা যদি না হয় আমার মধ্যপথে গিয়ে এটাকে আটকাবার চেষ্টা করার কারণটা কি? আর আমার যেটা খারাপ লাগতে পারে বারে ইনভেস্টিগেশন আটকাবার জন্য কেন যাচ্ছে কোর্টে বারে বারে। আলটিমেটলি স্যার আজকে সুপ্রিম কোর্টে এই ধাক্কাটা আপনার কি মনে হয় স্যার, এটা শাসক দল বা অভিষেক ব্যানার্জির কাছে কতটা গুরুতর একটা ধাক্কা? কারণ আর কি কিছু করা যাবে এই প্রশ্ন বারংবার উঠছে, এবং বিচারপতিদের কণ্ঠরোধ করতে হবে এই দাবিটাও তো একটা যেমন অবাস্তব একটা দাবি অনেকে বলছিলেন। দেখুন, বিচারপতিদের কণ্ঠরোধ করা অত সহজ ব্যাপার নয়। তারাও ধান চাল দিয়ে লেখাপড়া শিখেছেন, সুতরাং তারাও খুব সচেতন ভাবে করেন, যেটা করেন সচেতন ভাবে করেন। ঠিক করতে পারেন, ভুল করতে পারেন, কিন্তু অচেতনে করেন না, সচেতন ভাবেই করেন। আর তাদের বুদ্ধিবৃত্তির উপর এই প্রশ্ন সন্দেহ করার কোনো কারণ নেই যে তাদের কণ্ঠরোধ করা যাবে। এটা আমি মনে করি না। খুব ভুল ভাবছেন। কোনো বিচারপতি বোকা নয়, এটা খুব নিশ্চিত করে বলে দেওয়া যায়। তাহলে তারা ওই আসনে বসে থাকতেনই না। এই বার্তাটা কি আপনি মানে বকলমে অভিষেক ব্যানার্জিকেই দিলেন যে বিকজ ওনারই এটা আবেদনটা খারিজ হয়েছে বলে? না, আমি কাউকে বক্তব্যটা দিলাম না। আমার কাছে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি আমার মতামতটা বললাম, কিন্তু তাকে যে যেভাবে নেবে
স্যার আপনি, স্যার আমার একদম শেষ প্রশ্ন, স্যার আপনি এই পুরো বিষয়টায় আপনি একদম যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবেন, তো আপনার কাছে এই প্রাপ্তি কি? মানে আলটিমেটলি আইনই জিতছে, বা কেউ সুপ্রিম কোর্টে যেতেই পারে, বলে যে আইনের অধিকার, আমি যে কোর্টে যেতে পারি। হ্যাঁ, আলটিমেটলি আমরা কি দুর্নীতি তদন্তটাকে 1 নম্বর পিছিয়ে যাচ্ছে, 2 নম্বর আইনই যে শেষ কথা সেটা আরেকবার রিএস্টাবলিশ হচ্ছে। মানে দ্বিতীয়টা যেটা বললেন আইনটাই শেষ কথা, এটা তো রিএস্টাবলিশ হচ্ছেই। আর তারপরে আপনি অন্য যেটা বললেন সেটা তো আমি আগেই বললাম যে এই পুরোটা প্রক্রিয়ার মধ্যে বারে বারেই মনে হচ্ছে যেন তদন্তটাকে আটকাবার একটা চেষ্টা।